আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন এমজেএস গ্রুপ নিয়মিত উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। উপসংহারের আলোচনায় আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বদের সাথে যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়, সেই স্বনামধন্য সুখ্যাতজনদের উপসংহারের আলোচনা আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ডক্টর আতিউর রহমান, এবং আমরা সবাই জানি তাকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, এবং আমরা যে অভিধা আপনাকে দেই যে গরিবের ব্যাংকার, সেই ডক্টর আতিউর রহমান আমাদের সঙ্গে আছেন। ডক্টর আতিউর রহমান, আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই উপসংহারের আলোচনায় আমরা এই করোনা মহামারীতে দূরত্বে থেকে কাছাকাছি বসে আলোচনা করতে পারছি না, কিন্তু নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন, অনলাইনে যুক্ত আছেন। ডক্টর আতিউর রহমান, আমি শুরু করতে চাই আপনার সেই জীবনটা হয়তো সবাই জানতে চায় আপনার। এটা একটা উপন্যাস গল্পের মতো জীবন আপনার, সেই রাখাল বালক থেকে ডক্টর আতিউর রহমান। আমার খুব জানতে ইচ্ছা করে আপনি সেই সহপাঠী মোজাম্মেলের কথা, যার বাসায় আপনি ব্যবস্থা করেছিলেন এবং প্রথম হয়েছিলেন শ্রেণীকে। সেই মোজাম্মেলের কথা কি আপনার মনে আছে বা ওনার সাথে যোগাযোগ আছে আপনার কোনো? হ্যাঁ, মোজাম্মেলের সাথে নিশ্চয়ই মনে আছে। আমি মোজাম্মেলের বাড়িতেও গিয়েছি। গভর্নর থাকাকালে মোজাম্মেলের সাথে প্রচুর যোগাযোগ হতো এবং তার বাড়িতে গিয়েছি। এই ইত্তেফাকের পাশে ওই একটা বাড়িতে ও আছে। তার ছেলে মেয়েরা এখন প্রতিষ্ঠিত এবং খুব ভালোই আছে মোজাম্মেল। সুতরাং মোজাম্মেলের সাথে যোগাযোগ আছে। আর সেই এলাকার কথা আপনার মনে হয়, আপনি সেই এলাকার সঙ্গে কিভাবে যোগাযোগ রাখেন? সে আপনি বেড়ে ওঠা, আপনার শৈশব কৈশোর? ছোটবেলার কথা তো সবাই জানে, সেই জন্য নতুন করে বলার দরকার নেই। খালি যেটা বলতে চাই যে জীবন আমি ফেলে এসেছি, সেটা যে এখন পুরো পরিবেশ এতটা বদলে গেছে আমার নিজেরও ধারণা ছিল না। যে গ্রাম থেকে আমি উঠে এসেছি সেই গ্রামে কোনো একটা স্কুল ছিল না, সেই গ্রামে একজন গ্রাজুয়েট পড়ুয়া ছিল না, সেই গ্রামে 70-80% মানুষ দরিদ্র ছিল। আমি এবার ফেব্রুয়ারি মাসে সেই গ্রামে গিয়ে দেখি যে সেই গ্রাম এতটাই বদলে গেছে যে কেউ আর গরুর লাঙ্গল দিয়ে চাষ করে না, সকলেই যান্ত্রিক চাষ করে। পুকুর ভর্তি, স্কুল হয়েছে অনেকগুলো, প্রায় 4000 স্টুডেন্ট এসেছিল এই পুরো ইউনিয়ন থেকে, যেখানে 1 ডজন 2 ডজন স্টুডেন্টও ছিল না। সেই রকম একটা গ্রাম থেকে 4000 স্টুডেন্ট পুরো ইউনিয়নের জমা হয়েছিল আমার বক্তৃতা শুনবার জন্য। তো আর 12-14টা প্রতিষ্ঠান ওই এলাকায় গড়ে উঠেছে। আমাদের পরিবারই 7-8টা তৈরি করেছে। তো কোথা থেকে কোথায় এসেছি তখন ভাবলাম। আর এই ছেলে মেয়েগুলোর যে কনফিডেন্স লেভেল, তারা যে আমার সাথে যেভাবে কথা বলছিল, আমি খুব ভাবছিলাম যে ওদের বয়সে যদি আমি এরকম বলতে পারতাম। কারণ সেই বয়সে তো আমি ওদের মতো পোশাক ছিল না, পায়ে জুতো ছিল না। সে জানতাম না যে পৃথিবীটা এত বড়, এত সুন্দর। কিন্তু ওদের চোখ মুখ দেখে আমি খুবই আশান্বিত যে বাংলাদেশ বদলে যাচ্ছে। গ্রামের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা নেবার যে চাহিদা, তাদের মা বাবার যে ডিমান্ড ফর এডুকেশন, ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েদের পড়াতে চাচ্ছে, এটা দেখে আমি একেবারেই অবাক হয়েছি। আতিউর, সেই গ্রামীণ অর্থনীতি, সেই গ্রামকে শহর করার প্রত্যয় আমাদের রাজনৈতিকভাবে ব্যক্ত হচ্ছে, কিন্তু সেই গ্রামীণ অর্থনীতি, সেই গ্রামের কর্মসংস্থার জন্য আপনি একজন শিক্ষক হিসাবে, একজন ব্যাংকার হিসাবে, একজন অর্থনীতিবিদ হিসাবে আপনি কী ভাবেন আমাদের এই গ্রামীণ অর্থনীতিকে আরও কীভাবে আমরা শক্তিশালী কর্মসংস্থানের জায়গা করতে পারি এবং বিকেন্দ্রীকরণ করতে পারি অর্থনীতিটাকে? চলমান যে সংকট, করোনা সংকট যেটা চলছে, এই চলমান সংকটে আমাদের কৃষি অর্থনীতি এবং গ্রামীণ অর্থনীতি হতে পারে একমাত্র রক্ষা কবচ। আমরা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা 2009 সালে দেখেছি, সেখানেও বাংলাদেশ অনেক ভালো করেছে। আমরা গ্রামীণ অর্থনীতির দিকে আমরা অর্থ দিতে পেরেছিলাম। সরকারও দিয়েছিল, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং সেক্টরও দিয়েছিল। এবারও আমি মনে করি যদি আমরা গ্রামীণ অর্থনীতিটা চাঙ্গা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই করোনা সংকটেও অনেক ভালো করবো। এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা দেশ এখন নিজের বিষয়টি আগে দেখবে। আমাদের কাছে যদি টাকাও থাকে, যেমন আমাদের রিজার্ভ বাড়ছে, সুতরাং আমরা টাকা হয়তো ডলার আছে আমাদের, কিন্তু কেনার মতো জায়গা পাবো না, কেউ আমাদের খাদ্য বিক্রি করতে চাইবে না। সুতরাং এরকম একটি পরিবেশে
আমাদের নিজেদের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে, গ্রামের মানুষগুলোকে তাদের হাতে পয়সা দিতে হবে, তাদের মার্কেটিং চ্যানেলের মধ্যে যুক্ত করতে হবে, এবং গ্রাম যদি বাঁচে আমরা বাংলাদেশ বাঁচবো, এইটাই হওয়া উচিত প্রতিজ্ঞা। কিন্তু ডক্টর আতিউর রহমান, আপনি এটাও জানেন যে যখন আমাদের ঘোষিত সাধারণ ছুটি এবং অঘোষিত লকডাউন এটি যখন চলছিল, তখনও কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতি থেমেছিল না। কৃষক তার ধান গোলা তুলেছে, আপনি জানেন যে আমাদের বোরো আমরা ধান তুলতে পেরেছি, আমাদের সবজি চাষ অব্যাহত ছিল, আমাদের পোলট্রি অব্যাহত ছিল, জন্য কিন্তু আপনি ঢাকা শহরেও সকল খাদ্যপণ্য পেয়েছেন যেভাবেই হোক না কেন। ফলে গ্রামীণ সচল ছিল। এখন এই সাধারণ ছুটি না লকডাউন এটা তুলে দিলাম, সেটার কি হবে এই পরিপ্রেক্ষিতে যদি একটু বলেন। আপনি ঠিকই বলেছেন, আমাদের এই যে কোভিড-19 যে আক্রমণটা এসছে এটা পুরো শহর কেন্দ্রিক। প্রায় ঢাকা ডিভিশনে প্রায় 80% করোনা রোগী বলা যেতে পারে। গ্রাম বাংলা কিন্তু অনেকটাই সুরক্ষিত, এবং গ্রামের মধ্যে অটোমেটিক্যালি যে সোশ্যাল ডিস্টেন্সিং সেটা মানুষ মানছে, এবং গ্রামের মানুষ অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। এই একটু আগে আমাকে আমরা 1 বাক্স আম কিনলাম এবং আম দিয়ে গেল, এবং এরকম সারা বাংলাদেশের কৃষকরা তাদের চেন কিন্তু বজায় রেখেছে। সরকারকেও ধন্যবাদ দিতে হয় যে সরকার এই যে গ্রাম থেকে পণ্যগুলো আনবার যে সুযোগগুলো সেটা কিন্তু করে দিয়েছে। আরেকটু সুযোগ করা যেত যদি যে ট্রান্সপোর্টে তারা নিয়ে আসছে সেই পরিবহনটাকে যদি একটু আলাদা করে একটু স্টিমুলাসের মধ্যে আনা যেত। মনে করেন যে ট্রাকটা আসছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে, ফিরে যাওয়ার পথে সে খালি যাচ্ছে, সেই খালি ট্রাকটাকে যদি আমরা কিছু সমর্থন দিতে পারতাম, ডেপুটি কমিশনার যদি লিখে দিতেন যে এই ট্রাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম যাচ্ছে, আপনারা একে সহায়তা করবেন, রাস্তায় কোনো রকমের বিড়ম্বনা তৈরি করবেন না, এবং ফেরার পথে আমরা এই ট্রাকটাকে 2000 টাকা দিব তার তেল কিনবার জন্য। এরকম একটি স্টিমুলাস প্যাকেজ যদি তৈরি করা যেত তাহলে আমাদের কৃষকদের খুব সুবিধা হতো। তবে ডাক বিভাগ ইতিমধ্যে একটি চমৎকার উদ্যোগ নিয়েছে, যে সমস্ত ডাকের গাড়ি গ্রামে যাচ্ছে, বিভিন্ন উপজেলা পর্যন্ত যাচ্ছে, ফেরার পথে খালি গাড়ি না ফিরে কৃষকের নিয়ে শহরে আসছে। আমরা কিন্তু এটাও জানি যে রেলওয়ে কিন্তু এবার সুযোগ দিয়েছে, রেলের ওয়াগনে তারা আম আনবে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে, সুযোগ তৈরি করেছে। এবং ই কমার্সও একটা ফুড ফর নেশনস বলে একটা ই প্ল্যাটফর্ম কদিন আগে আইসিটি এবং কৃষি মন্ত্রণালয় খুলেছে। আমার ধারণা যে ফার্মার্স মার্কেট আছে আমাদের মানিকমিয়াতে, এরকম মার্কেট প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিভিশনে যদি এরকম একটা ফার্মার্স মার্কেট আরো চালু করা যেত, এবং একই সঙ্গে এদের সাথে বিভিন্ন স্টার্টআপকে এই ই কমার্সের সাথে এই সমস্ত মার্কেটের যুক্ত করে দিতে পারলে আমরা ঘরে বসেই কিন্তু চাহিদা তৈরি করতে পারতাম আমাদের কৃষি পণ্যের। কিন্তু ডক্টর রহমান, যতই এটা করি না কেন, এই করোনা মহামারীর সময় আমাদের উৎপাদন বলেন, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, সেটা কিন্তু অনেকটাই সীমিত হয়ে আছে। যদিও আমরা সীমিত আকারে এখন সকল কর্মকাণ্ড খুলেছি, কিন্তু তারপরেও আমরা দেখছি যে দোকানে সেইভাবে বিক্রি কিনে নাই, বা অনেক জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বিশেষ করে ওষুধেরও দাম বাড়ছে আমরা শুনছি। ফলে আমাদের কোথাও একটা খরচ কমানোর জায়গা খুঁজতে হবে। সেটা কি আমরা প্রশাসনিক খরচ কমাবো, না আমরা কি ব্যয় কমাবো? আমাদের তো আয় কমে যাবে সবারই। তা সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি, একজন অর্থনীতির শিক্ষক হিসেবে বা ব্যাংকার হিসেবে কোথায় খরচ কমাবো আমরা? ফসল বোঝায় না, কৃষি বলতে কিন্তু পোল্ট্রি বোঝায়, কৃষি বলতে আমাদের গরুর খামার বোঝায়, কৃষি বলতে মৎস্য বোঝায়। এরা কিন্তু গত 3 মাস খুব বিপদে আছে, তাদের পণ্যগুলো বিক্রি সেইভাবে হচ্ছে না। সুতরাং সেই দিকেও স্টিমুলাস প্যাকেজ যাতে নিয়ে যাওয়া যায়, তাদের কথা যেন আমরা ভুলে না যাই। এই কথা বলে আমি বলবো যে এখন আমাদের যে বাজেট আসছে, মাত্র কয়েকদিনের মধ্যে যে বাজেট আসবে, সেই বাজেটের দুটো দিক আছে। একটা হলো সাশ্রয় অর্থ, আমরা কতটা সাশ্রয় করতে পারবো, আর নতুন রাজস্ব কত আমরা তুলতে পারবো। আমাদের এখন কিন্তু মনে হচ্ছে যে এনবিআর যতই চেষ্টা করুক, তারা যে টার্গেটটা দিয়েছিল সেই টার্গেটের চেয়ে প্রায় 1 লক্ষ কোটি টাকা কম তারা রাজস্ব আয় করতে পারবে। সুতরাং এই টাকাটা তো আমাদের মেকআপ করতে হবে। এটা কোথা থেকে করবো? যেটা আপনি বললেন, যেটা করা উচিত, রিভাইজ বাজেট যেটা আমরা করছি বা করে ফেলেছি ইতিমধ্যে, সেই জায়গাটাতে যেখানে যেখানে অপ্রয়োজনীয় খরচ আছে, যেমন এই আগামী বছর বা আগামী বেশ কিছুদিন আমাদের ট্রাভেলে কোনো খরচ লাগবে না, আমরা বড় কোনো কনফারেন্স করতে পারবো না, এরকম জুম কনফারেন্স করবো, আমাদের টিএডিএ তে খরচ বাঁচবে।
এই যে অর্থগুলো, জনপ্রশাসনের যে খরচগুলো, এই খরচগুলোকে আমরা আলাদা করি না কেন, করে এক জায়গায় আনি, সেই খরচটা দিয়ে আমরা এই ইমার্জেন্সি যে খরচগুলো আছে, বিশেষ করে স্বাস্থ্য খরচ, আমাদের সোশ্যাল প্রোটেকশনের যে খরচ, ওই দিকে আমরা নিয়ে আসবো। দ্বিতীয়ত, আমাদের নতুন আয়ের উৎস খুঁজতে হবে। আমি একটা প্রস্তাব করি, জানেন এটা এটা আমি জানি যে আমাদের মোবাইলে এবং ইন্টারনেটে খরচ অনেক বেশি, মানুষের কষ্ট হচ্ছে, এবং সেখানে আমাদের সিলেক্টিভ ছাড় দেওয়া যেতে পারে। যেমন ছেলে মেয়েদেরকে বিশেষ করে লেখাপড়ার জন্য, শিক্ষকদের জন্য আমরা ইন্টারনেট খরচ কমাতে পারি। কিন্তু একই সঙ্গে যদি আমরা একটা আহ্বান করি, দেশপ্রেমিকের মতো একটা যদি আহ্বান করি, যে আমরা যে একটা কল করব কিংবা একটা SMS করব, একটা ইন্টারনেটে একটা মেল করব, আমি 1 পয়সা কোভিড ফান্ডে সারচার্জ হিসেবে দেব। এক সময় আমরা বঙ্গবন্ধু ব্রিজের জন্য করেছিলাম, সেরকম একটা সারচার্জ যদি করতে পারি, প্রত্যেকে 1 পয়সা করে দেবো, যে যেখান থেকেই পারি না কেন, এক একটা কলের সময়। এইটা যদি জমা হয় একটা ফান্ডে, এটা খুব স্বচ্ছভাবে যদি সেই ফান্ডটা জমা করি, আমরা ওই টাকা দিয়ে আমরা এই চিকিৎসার জন্য খরচ করব, আমরা গরিব মানুষের জন্য ক্যাশ যে সহায়তা এটা দেব। এরকম একটা স্বচ্ছ ব্যবস্থা করতে পারলে আমার ধারণা মানুষ এগিয়ে আসবে এবং মানুষ এই অর্থটাকে কাজে লাগাতে সহযোগিতা করবে। আমার একটি প্রস্তাবের মতন আছে, যদি আপনার বিবেচনা, যদি আপনাকে মানে বলেন, যদি আপনি গরিবের সন্তান এবং আমি জানি যে আপনার বই কেনার জন্য আপনার বাবা 12 টাকায় ছাগল বিক্রি করে দিয়েছিল এবং শহরে গিয়েছিল একটি পাঠাগারের নাম লাইব্রেরি, সুপুর লাইব্রেরির নামটা আমি ঠিক বলতে পারবো না, সেখানে গিয়েছিলেন বই কিনতে। তো এখন কি আমরা বলতে পারি আমাদের কর্পোরেট জগৎ থেকে শুরু করে আমাদের সচিবরা থেকে সিনিয়র সচিব যারা 1 লাখ টাকার উপরে বেতন পান, তারা আগামী 1 বছর 5,000 করে কম টাকা নেবেন? এটা কি কোনো প্রস্তাব হতে পারে? এটা তো খুবই ভালো প্রস্তাব। যদি এটা, কিন্তু এটার জন্য আসলে চাপিয়ে তো দেওয়া যাবে না। এটা জনপ্রশাসনের যে সমিতি আছে, তারা প্রত্যেকের জনপ্রশাসন কর্মকর্তাদের একটা সমিতি আছে, সেই সমিতি থেকে উদ্যোগটা নেওয়া উচিত, যে সবাই যখন অংশগ্রহণ করছে, আমি যেটা বললাম যে একটা গরিব মানুষও কল করার সময় যদি 1 পয়সা তারা দিতে পারে, তাহলে আমরা কেন একটু বেশি দিব না? এটা আমরা চেষ্টা করেছিলাম। আমি যখন বাংলাদেশ ব্যাংকে ছিলাম গভর্নর হিসেবে, তখন আপনাদের মনে আছে যে বিভিন্ন ব্যাংকে তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ফান্ড, এটা প্রায় 650 কোটি টাকার নিয়মিত ফান্ড আমরা তৈরি করতে পেরেছিলাম। ব্রাহ্মণবাড়িয়ায় একটা বড় ঘূর্ণিঝড় হয়েছিল। আমি তখন আহ্বান করেছিলাম ব্যাংকগুলোকে যে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারা কিন্তু দৌড়ে গিয়ে সেই গ্রামগুলোকে তারা আবার পুনর্নির্মাণ করতে সাহায্য করছে। কিন্তু ব্যাংক এখন বলবে যে তারা তো প্রধানমন্ত্রীর তহবিলে এই টাকা দিয়ে দেন সবসময়, ব্যাংকের মালিকরা দেন। তখনও তারা প্রধানমন্ত্রীর তহবিলে টাকা দিতেন, কিন্তু তারপরও বাংলাদেশ ব্যাংকের আহ্বানে তারা সাড়া দিয়েছে। এমনকি নেপালে যে হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের জন্য ব্যাংকিং সেক্টর 8 কোটি টাকা মোবিলাইজ করেছিল। কম্বল নিয়ে, ওষুধ নিয়ে আমরা গিয়েছিলাম, এবং নেপাল সেই জন্য আমাদেরকে এখনো দারুণ প্রশংসা করেছে। বাংলাদেশের আর্থিক খাত এতটা মানবিক, আমরা যদি সেই মানবিক আর্থিক খাত আবার ফিরিয়ে আনতে পারি এবং তাদেরকে আমরা এই কাজে আরো যুক্ত রাখতে পারি, তবে যে কথাটা প্রস্তাবটা করলেন, আমরা সবাই মিলে যদি এই দুর্যোগে, দুঃসময়ে যদি একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু একটা বড় কাজ হতো। মানুষ তো মানুষের পাশে, তবে মানুষ কিন্তু আছে। আমি এখন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের নির্বাহী সভাপতি, সঞ্জিতা আপা হলের সভাপতি। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে সমস্ত শিল্পীরা এখন প্রায় না খেয়ে আছে, তারা যারা তবলা বাজাতো, গান শোনাতো, বাউল, তাদের কিন্তু কেউ দেখার কেউ নেই। তো তাদের জন্য কি আমরা একটু সহযোগিতা করতে পারি? আমাদের সদস্যদের আহ্বান করলাম, তারা প্রত্যেকেই সহযোগিতা করে 3 লাখ 4 লাখের মতো টাকা তুললো। আমি দেখলাম যে এই টাকাতে তো যথেষ্ট না। তখন আমি আহ্বান করলাম 4-5টি আর্থিক প্রতিষ্ঠান এবং কিছু ব্যক্তিকে, এবং বিশ্বাস করুন, একবার বলাতেই প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা তারা অলরেডি দান করেছে, এবং আমরা প্রায় 1200 এরকম শিল্পীর কাছে ইতিমধ্যেই বিকাশের মাধ্যমে টাকা পৌঁছে দিচ্ছি। HSBC আজকেই প্রায় 7 লক্ষ টাকা তারা ডিসবার্স। খুবই ভালো উদ্যোগ ডক্টর আতিউর রহমান।
আপনার মতো মানুষ ব্যাংকেও আছেন, সঙ্গীত জগতে সংস্কৃতির সঙ্গেও আছেন, সেখান থেকে আমার কিন্তু যদি ব্যাংকের কথা যদি বলি একজন সাবেক গভর্নর হিসেবে এবং অর্থনীতির ছাত্র শিক্ষক যাই বলি না কেন, এই যে এখন আমাদের যে 1,03,000 কোটি টাকার মধ্যে প্রায় প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয়েছে, প্রায় 19টি বা 20টি প্যাকেজ, সেখানে আমরা দেখছি যে 82,000 কোটি টাকায় ব্যাংকের মাধ্যমে ছাড় করতে হবে বা ব্যাংক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এটি একটি ব্যবস্থাপনা করতে হবে। বাংলাদেশের ব্যাংকিং অবস্থা কি তেমন শক্তিশালী অবস্থা আছে? তারা কি এটি ব্যবস্থাপনাটা ঠিকভাবে করতে পারবে বা তারা কি ছাড় করতে পারবে বা তাদেরও লাভ লোকসানটা কোথায় যাবে? আমি বিরতির পরে সেই প্রশ্নটার জবাব শুনতে চাই। এই 82,000 কোটি টাকার লেনদেনের মতন সক্ষমতা আমাদের ব্যাংকের আছে কিনা, বা এই সুদ মৌকুব বলে বা সুদ কম হলে তাদের উপরে চাপ পড়বে কিনা, আমরা তখন তাদের কাছ থেকে সোশ্যাল রেসপন্সের যে CSR এর টাকা আমরা পাবো কিনা? আপনি জবাব দেবেন। একটু বিরতি থেকে ফিরে এসে আমরা এই আলোচনা শুনবো। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের সঙ্গে। ফিরে এসে আবার কথা হবে, বিরতির সময়টুকু আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ এমজিএস গ্রুপ নিবেদিত উপসংহারে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের সাথে। ডক্টর আতিউর রহমান, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সাথে কথা বলার জন্য। আমার প্রশ্ন ছিল যে এই 82,000 কোটি টাকা ব্যাংকের মাধ্যমে ডিসবার্স হবে বা ছাড় হবে, এইটার সক্ষমতা আমাদের ব্যাংকগুলোর আছে কিনা, বা আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ব্যাংকের আয় বা ব্যাংকের ব্যবসাটা ঠিক থাকবে কিনা, তারা এই চাপ সহ্য করতে পারবে কিনা? ব্যাংকিং খাতের তো সমস্যা আগেও ছিল এবং ব্যাংকিং খাত বেশ চাপের মধ্যে পড়েছিল গত কয়েক বছরে, এবং তাদের যে NPL বেড়ে গেছে এবং নানা রকমের সমস্যা তাদের ছিল। এর মধ্যে তাদের উপরে বাড়তি এই চাপ করা বেশ কঠিন হবে। তবে বাংলাদেশ করবার চেষ্টা করেছে যে এই তহবিলের একটা বড় যোগান বাংলাদেশ ব্যাংক থেকে দেবার চেষ্টা করছে। বিভিন্ন রিফাইন্যান্স লাইন তারা চালু করেছে। এর মধ্যে 2-1টি রিফাইন্যান্স লাইন খুবই ভালো, যেমন 3,000 কোটি টাকার একটা রিফাইন্যান্স লাইন তারা খুলেছে মাইক্রো ফাইন্যান্স যে ইনস্টিটিউট গুলো আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য। আমি মনে করি যে এরা যেহেতু গ্রামে কাজ করে এবং এরা ছোটখাটো উদ্যোক্তা, এদের রেজিস্ট্রেশনের জন্য তারা অপেক্ষা করবে না, ট্রেড লাইসেন্সের জন্য তারা ছোট উদ্যোক্তার জন্য অপেক্ষা করবে না, সরাসরি তাদেরকে টাকা দিতে পারবে। আমি মনে করি যে এই ধরনের রিফাইন্যান্স আরো বেশি করা উচিত। মাত্র 3,000 কোটি টাকা না করে অনেক বেশি করা উচিত ছিল। ব্যাংকে 20,000 কোটি টাকার একটা রিফাইন্যান্স দিচ্ছে যে ব্যাংক SME লোন দিবে, কিন্তু আমার নিজের ধারণা যে তার মধ্যে 10,000 কোটি টাকার একটা রিফাইন্যান্স লাইন বাংলাদেশ ব্যাংক দিবে আর বাকিটা ব্যাংকের উপরে চাপিয়েছে। ব্যাংক কিন্তু যাদের চেনে না, ব্যাংক যাদের সাথে কোনো ব্যবসা করে না, ব্যাংক যাদের ট্রেড লাইসেন্স নাই, তাদের কাছে যেতে খুব ভয় পাবে, কারণ তারা ঝুঁকি মোকাবেলা বিষয়টা মনে রাখবে। আর তাদেরকে বলে দেওয়া হয়েছে যে 9% বেশি ঋণ পারবে না, কিন্তু স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য তাদের তাহলে ইনসেনটিভ দিতে হবে। একটা ইনসেনটিভ ব্যাংক দিচ্ছে, সেটা হলো যে লো কস্টে তাদেরকে ফান্ড দিচ্ছে, সবাইকে না, অর্ধেকটা ফান্ড দিচ্ছে। আমি মনে করি যে পুরোটাই লো কস্টে দেওয়া হচ্ছে। 2 নম্বর, তাদেরকে আরেকটু ইনসেনটিভ দেওয়া যায় কিনা, যারা এরকম SME লোন দিবে যে সমস্ত ব্যাংক, তাদেরকে আরো 2% এর একটা সুদ ভর্তুকি দেওয়া যায় কিনা। আমরা রেমিটেন্সের জন্য কিন্তু 2% হারে দিচ্ছি, তাহলে তাদের 11% যদি তারা লোন দেয় তারা এগিয়ে যাবে। তারপরেও তারা ভয় পাবে, কারণ এই টাকা যদি ফেরত না আসে তখন এটা কে বহন করবে? আরেকটি বড় প্রশ্ন থাকে আতিউর রহমান, প্রণব, এই প্রস্তাবটা দিয়ে রাখি যে আমি প্রস্তাব করব যে এবারের বাজেটেই একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা হোক। অর্থাৎ যারা টাকা ফেরত দিতে পারবে না, মনে করো 15-20% লোক টাকা ফেরত দিতে পারবে না এই SME, এই 15-20% লোনের অন্তত 80 to 90% যদি গ্যারান্টি দেওয়া যায় একটা গ্যারান্টি ফান্ড থেকে, যেটা বাংলাদেশ ব্যাংকেও থাকতে পারে কিংবা অন্য কোথাও হতে পারে, মালয়েশিয়া যেরকম আছে, তাহলে কিন্তু ব্যাংকগুলো অত ভয় পাবে না যে না আমরা তো এই এদের জন্য আমরা অন্তত 80% ফেরত পাবোই। সেই জন্য তারা খুব সাহসের সাথে এগিয়ে আসবে। আমার মনে হয় যে এরকম নতুন কিছু ভাবনা, আউট অফ বক্স চিন্তা করার খুব দরকার আছে। আতিউর রহমান, আরেকটি হলো যে একই তো আমরা আগে থেকেই একটি মানে কুঋণ, যেটা আমরা ডিফল্টার, যে ঋণ খেলাপিদের সংস্কৃতিতে পড়ে গেছি এবং বড় ধরনের ঋণ খেলাপি কিন্তু আমাদের লক্ষ কোটি টাকা ঋণ খেলাপির বোঝা কিন্তু আমাদের ঘাড়ে আছে। আবার যদি নতুন করে একটা ঝুঁকি থাকে, তাহলে ব্যাংকগুলো নিজেরা একটু গুটিয়ে থাকবে কিনা, এটা একটি দিক নেতিবাচক। আবার যদি আমি ইতিবাচকভাবে বলি যে অনেক ছোট ব্যাংক বা অনেক দুর্বল ব্যাংক ছিল যাদের কাছে কেউ যেত না, তাদের তো নতুন করে ব্যবসা হবে, তাদের কাছে অনেকে যাবে ঋণ নেওয়ার জন্য, ফলে তারা কিন্তু একটা ব্যবসার সুযোগ পাবে। এটা সমন্বয় করার জন্য বাংলাদেশ ব্যাংকের কিরকম নীতিমালা দেওয়া উচিত এখন? না, বাংলাদেশ ব্যাংক কিন্তু নীতিমালা দিচ্ছে এবং ছোটদের জন্য বললাম 20,000 কোটি টাকার একটা রিফাইন্যান্স লাইন
খুলেছে, কিন্তু 30,000 টাকার রিফাইন্যান্স লাইন কিন্তু বড়দের জন্য করেছে, এবং এই বড়দের মধ্যে যারা 2 বার বা 3 বার রিশিডিউল করেছে তাদেরকেও যুক্ত করেছে। তো আমার মনে হয় এই জায়গাটাতে ব্যাংক একটু ভয় পাবে যে যারা 2-3 বার বা 5 বার টাকা নিয়ে টাকা সময় মতো ফেরত দেয় নাই, তাদেরকে যদি আবার টাকা দেই, এই টাকা আবার ফেরত তো আনতে পারবো না। সেজন্য ব্যাংক ওখানে বলেছে, বাংলাদেশ ব্যাংক একটা খুব বুদ্ধিমানের কাজ করেছে, বলেছে যে এই ঝুঁকি তোমাদের নিতে হবে, তোমরা যদি তাদেরকে দিতে চাও তুমি ভেবে চিন্তে তাদেরকে দিবে। কিন্তু সমস্যা হলো প্রণব, যে এরা এত পাওয়ারফুল, এরা কিন্তু ব্যাংকের হাত মুচকে দিবে, দিয়ে তাদের কাছ থেকে জোর করে নিয়ে নিবে। সুতরাং এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু সাবধানতার দরকার আছে, যে যারা হ্যাবিচুয়াল খেলাপি, যারা সবসময় খেলাপি, যাদের রেকর্ড আছে খেলাপি বেশি, তাদেরকে এই স্টিমুলাস প্যাকেজের মধ্যে না এনে নতুন যারা খুব ভালো উদ্যোক্তা তাদের জন্য দেবার সুযোগ। কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম যে প্রথম প্যাকেজ ঘোষণার সময় বলা হয়েছিল ব্যাংকের থেকে যে যারা ঋণ খেলাপি তাদেরকে নতুন ঋণ দেওয়া যাবে না, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংক সেখান থেকে সরে আসলো এবং বললো যে না, ঋণ খেলাপিরাও পাবে যদি তারা রিশিডিউল করে দেয়। বাংলাদেশ ব্যাংকের যে হাত মুচড়ে দেওয়ার কথাটি আপনি বললেন, বাংলাদেশ ব্যাংক কেন শক্তিশালী হবে না? তার গায়ে হাত দেওয়ার সুযোগ কোথায় পাবে এই ঋণ খেলাপিরা? সেখানে বাংলাদেশ ব্যাংক কেন আর একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না? বাংলাদেশ ব্যাংকের কিন্তু আইন কানুন যথেষ্ট শক্তিশালী, এবং বাংলাদেশ ব্যাংক ইচ্ছে করলে সাহস দেখাতে পারে, কিন্তু আমাদের রাজনৈতিক অর্থনীতি বলেও একটা জিনিস আছে, সেটার মধ্যে অনেক সময় চাইলেও করা যায় না। সেই জন্য সমাজকে অনেকটা এগিয়ে আসতে হবে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা করবার জন্য। তারা যেন সত্যিকার অর্থে যেটা দরকার সেরকম সিদ্ধান্ত নিতে পারে, সেই মনোবলটা আমাদের সবাই মিলে তাদেরকে যোগান করতে হবে। সরকার ইচ্ছে করলে বাংলাদেশ ব্যাংকে আরো অটোনমি দিয়ে তাদেরকে সেই জায়গায় তুলে নেওয়া উচিত। আপনি ফেডের চেয়ারম্যানের কথা ভাবুন, ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নরের কথা ভাবুন, তারা কিন্তু সাহস করে সত্যি কথাটা বলতেও পারেন, করতেও পারেন। আমাদের দেশে এখনো সেরকম পরিবেশ তৈরি না হলেও আমি অন্তত যে কটা বছর দেখেছি যে বাংলাদেশ ব্যাংক যদি সত্যিকার অর্থে যদি জনগণের জন্য কাজ করতে চায়, সরকার কিন্তু বাধা দেয় না। যেমন আমি কৃষকের জন্য আমরা কাজ করেছি, 10 টাকার অ্যাকাউন্টের কথা যদি বলেন, নারী উদ্যোক্তাদের জন্য কাজ করেছি, বা সরকার বরং প্রশংসা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমি যতবার পুরস্কৃত হয়েছি ততবার তিনি প্রশংসা করে বিবৃতি দিয়েছেন। সুতরাং সরকারের মধ্যেও তো নানা রকমের শক্তি আছে, নানা ক্ষেত্র আছে, সেগুলো কথা মনে রেখে মনে হয় যে যারা ইতিবাচক শক্তি আছে তাদের কাছে আহ্বান যে বাংলাদেশ ব্যাংক বা রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোকে তাদের মতো করে চলতে দিন, তারা কিন্তু ঠিক জনস্বার্থে কাজ করবে এবং তাদেরকে সাহস দিন। আচ্ছা, আমার প্রশ্নটা এখন এই জায়গায় এমন যে তাহলে আপনি যদি বলেন একটু যে 10 টাকার অ্যাকাউন্টের তো খুব বেশি ফলো আপ আমরা দেখলাম না পরবর্তী ক্ষেত্রে, এটি একটি প্রশ্ন যে সেটি কোথায় গেল। আরেকটি হলো যে আমাদের টাকা আসবে কোত্থেকে? এই যে এত ঋণ দিবে সরকার এমনি ঋণ নির্ভর বাজেট করতে যাচ্ছে, সরকার এমনি ব্যাংক থেকে ঋণ নিয়ে চলে, আমরা সরকারি আয় বাড়ানোর তো খুব বেশি দেখি না। আপনি নিজে বললেন যে 1 লক্ষ কোটি টাকা আমাদের শর্টফল হবে রেভিনিউতে, ফলে আগামীতে এই যে আরও বেশি আয় কম হবে সরকারের, সেটি কোত্থেকে আসবে? আমরা কি টাকা ছাপানোর দিকে যাব? সেটা কিরকম অর্থনীতি হবে? এই বছর আসলে এই প্রশ্নগুলো খুব বেশি করার সুযোগ নেই, কারণ এই বছর আমাদের বাজেট ডেফিসিট বাড়বে। আমরা নরমালি 5% নিচে বাজেটের ডেফিসিট, মানে আয় থেকে ব্যয়ের যে ডিফারেন্সটা সেটা 5% মতো হয়। এবার বোধহয় বাড়বে, আমার ধারণা আরো 2-3% বাড়বে, জিডিপির 2-3% বোধহয় বাড়বে বাজেট ডেফিসিট, এবং এটা নিয়ে এত ভয় পাওয়ার দরকার নেই আমি মনে করি এই বছর। কিন্তু এই টাকাটা আপনি যেটা জিজ্ঞেস করছেন কোত্থেকে পাবে, আমি মনে করি যে ব্যাংকের কাছ থেকে বেশি না নিয়ে এটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে ব্যালেন্স শিট আছে এটা খানিকটা সম্প্রসারণ করুক। বাংলাদেশ ব্যাংক যেটা বললাম ওইটাকে টাকা ছাপানো বলে অন্য কথায়, কিন্তু এটা নিজস্ব রিফাইন্যান্স লাইন বা নিজস্ব তহবিল বাড়িয়ে সেটা বাংলাদেশ ব্যাংক করতে পারে, এবং বাংলাদেশ ব্যাংকের সেই স্বাধীনতা আছে। গভর্নমেন্ট চাইলে পরে সেই কাজটা করবে, তারা অ্যাডভান্স দিতে পারে, একটু তাদের যে ওয়েজ এন্ড মিনস একটা তহবিল আছে সেখান থেকে তারা সরকারকে আগাম সহযোগিতা করতে পারে, সাময়িক, তারপরে বন্ড করতে পারে, এবং বন্ড অলরেডি বিক্রি করছে। তবে ব্যাংকগুলো যেটা করবে, ব্যাংকে যদি দেখে যে সরকারি বন্ডে 9% মতো তারা লাভ পাবে, তারা ব্যক্তি খাতে আর টাকা দিতে চাইবে না। এই জন্য আমি মনে করি যে ব্যাংকের
ব্যাংকের উপরে চাপ না বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক তারা তহবিল নিজে হিট নিয়ে তহবিল একটু বেশি করে সরকারকে দিক। 2 নম্বর হলো যে বিদেশ থেকে আরো বেশি অর্থ পাওয়ার চেষ্টা করা উচিত এবং সরকার এগুচ্ছে। আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর থেকে অলরেডি প্রায় 3-4 বিলিয়ন টাকা পাওয়ার আশ্বাস কিন্তু আমরা পেয়ে গেছি। এটাকে আরো বাড়ানো যায় যদি অ্যাগ্রেসিভলি আমরা এটা ইকোনমিক ডিপ্লোমেসি করি এবং সেই জায়গায় আমাদের সরকারকে হয়তো বলতে হবে যে হ্যাঁ আমরা এই টাকাটা নেব কিন্তু আমরা কিছু কিছু সংস্কারও করব, এরকম একটি আশ্বাস দিলে পরে তাহলে বিদেশিরাও আসবে। তৃতীয়ত যেটা করে আমাদের অনেক সামর্থ্যবান প্রবাসী আছে যারা নিউ ইয়র্কে আছে কিংবা লন্ডনে আছে, তাদের হাতে কিন্তু যারা ধনী, আমি তারাও তো ক্ষতিগ্রস্ত, তাদেরও তো করোনা আক্রান্ত তারা। হ্যাঁ, তারাও ক্ষতিগ্রস্ত, কিন্তু তাদের কিছু ডিপোজিট আছে ওদের ব্যাংকে, ওদের সেভিংসে, যেটা তারা 1% এর বেশি পায় না। অথচ বাংলাদেশের যদি ট্রেজারি বন্ড তারা কিনে, বাংলাদেশের যদি প্রবাসী আয় বন্ড কিনে, বাংলাদেশের যদি প্রিমিয়াম ইনভেস্টমেন্ট বন্ড কিনে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে, তাহলে কিন্তু তারা বেশ ভালো 5-7% তারা প্রফিট পাবে। সুতরাং তাদেরকে এখন অ্যাট্রাক্ট করা যায়, এই তহবিলে এই বন্ডগুলো বিক্রি করা যায় এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কিছু নতুন বন্ড তারা ছাড়তে পারে, বিশেষ করে সিটি কর্পোরেশন গুলোর জন্য একটা সিটি বন্ড তৈরি করতে পারে। তারপরে অনেকগুলো নতুন ইনস্ট্রুমেন্ট আনতে হবে বাজারে, এই আপনি বলতে যাচ্ছেন টাকা আয় করার জন্য। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটু বিরতিতে যাবো ডক্টর আতিউর রহমান, কিন্তু তার আগে আমার প্রশ্ন থাকবে আপনি সেই 10 টাকার অ্যাকাউন্টটার ফলো আপটা আমরা এখন পাচ্ছি না, সেটা সম্পর্কে আপনার একটু মতামত। আরেকটি হলো যে আপনি বলছেন যে 34 বিলিয়ন যে আমাদের যে প্রবাসী আয়ের পাওয়া না বা নানাভাবে যে আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে যে আমাদের রিজার্ভ, সেই রিজার্ভ কিন্তু আগামীতে বাড়বে বলে মনে হয় না, কারণ আপনি জানেন মধ্যপ্রাচ্যে আমাদের রেমিটেন্সের অবস্থা খুব খারাপ হবে। ফলে এই বিদেশি মুদ্রার ব্যবস্থাপনারও কিন্তু একটা পরামর্শ আপনার কাছে আমি চাইবো। বিরতি থেকে ফিরে এসে এই প্রশ্নের জবাব দিবেন। ডক্টর আতিউর রহমান আমাদের সঙ্গে আছেন। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম এমজেএস গ্রুপ নিয়মিত উপসংহারে। আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর শিক্ষক ডক্টর আতিউর রহমান। ডক্টর আতিউর রহমান, আমার প্রশ্নগুলো ছিল, একটা হলো 10 টাকার ব্যাংকের অ্যাকাউন্টের ফলো আপ জানতে চাই, আর যেটি আমি বলছিলাম যে আমাদের যে রেমিটেন্স কমে যাবে এবং 34 বিলিয়ন এখন রিজার্ভ আছে, সেই রিজার্ভেরটা তো এমন হয়তো থাকবে না, সেই ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা কি হওয়া দরকার? প্রথমে বলছি যে 10 টাকার অ্যাকাউন্ট দারুণ কাজ করেছিল যে সময় আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা অন্যান্য সার্ভিসগুলো তখনও চালু হয় নাই। প্রায় 2 কোটিরও উপরে 10 টাকার অ্যাকাউন্ট কিন্তু আছে, তার মধ্যে 1 কোটি অ্যাকাউন্ট আছে শুধু কৃষকের। সুতরাং কৃষককে যদি আমরা কোনো সহযোগিতা পাঠাতে চাই, কোনো ভর্তুকি দিতে চাই, এখনো আমরা সেই 10 টাকার অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারি। আর আমাদের যে নগরের যে বিভিন্ন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে এমনকি গ্রামেও ভাতা, এগুলো এখনো কিন্তু 10 টাকার অ্যাকাউন্ট দিয়ে চলছে। সুতরাং আমাদের এই যে পরিচ্ছন্ন কর্মীরা আছে গ্রামে, এই শহরে, তারাও কিন্তু এর মধ্যে যুক্ত হয়। তারপরে ইন্স্যুরেন্সের যারা গ্রাহক, তাদেরও এই 10 টাকার অ্যাকাউন্টের মধ্যে আনা হয়েছে, সেটাকে হয়তো একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সামাজিক সুরক্ষার অ্যাকাউন্ট এখনো প্রায় কোটিখানিক অ্যাকাউন্ট চলছে। তবে এখন এর সাথে যুক্ত হয়েছে এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং চমৎকার কাজ করছে। এটা আমার জীবনে আমি বলবো যে যদি আপনি বলেন যে আপনি কোন স্মৃতি নিয়ে গভর্নর হিসেবে বাঁচতে চান, আমি বাঁচতে চাই এই ডিজিটাল যে ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটা বিশেষ করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এজেন্ট ব্যাংকিং, এই যে স্মৃতি, এটি আমার সবচেয়ে বড়। কারণ এখন আপনি খেয়াল করবেন সন্ধ্যাবেলা একজন ভিক্ষুক টুকটুক করে ব্যাংকিং করে মোবাইলে, একজন রিক্সাওয়ালা প্রতিদিন ব্যাংকিং করে। এর চেয়ে বড় সান্ত্বনা আর কি হতে পারে যে বাংলাদেশের গরিব মানুষ, এই 50 লক্ষ পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী এক ঝটকায় টাকাগুলো পৌঁছে ব্যবস্থা করলেন। প্রায় 1 কোটির উপর মাকে তিনি নিয়মিত মায়ের হাসি প্রকল্পে এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা দেন। তো এই যে এই স্মৃতিগুলো আমাদের জন্য, আমাদের এবং বাংলাদেশের এই কোভিডে এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কি সার্ভিস দিচ্ছে আপনারা নিজেরাই অনুমান করতে পারেন। আপনার যে রেমিটেন্সের কথা বলেছেন, হ্যাঁ, রেমিটেন্স একটা আশঙ্কা আছে, বিশেষ করে তেলের দাম কমে যাওয়াতে মধ্যপ্রাচ্যের যে ইনফ্রাস্ট্রাকচার কমে যাবে, হয়তো কিছু মানুষ ফেরত আসবে, অনেক মানুষ, প্রায় 10 লক্ষ ফেরত আসবে, এবং
তাদেরকে আমরা ওই এসএমই এবং অন্যান্য লোনের মাধ্যমে তাদেরকে আমরা এন্টারপ্রেনার হিসেবে গড়ে তুলবার জন্য চেষ্টা করব। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এতদিন যে তারা টাকা পাঠিয়েছে সব টাকা কিন্তু কনজাম্পশন হয়ে যায় নাই। তাদের ভাই হয়তো তাদের জন্য একটা পুকুর কেটেছে কিংবা একটা দোকান দিয়েছে, সুতরাং সেই জায়গাতে গিয়ে তারা আবার বসবে, আমার নিজের ধারণা। সুতরাং অত ভয় না পেয়ে তাদেরকে হাতে কিছু নগদ সহায়তা, কিছু পুঁজি দেওয়া যায় কিনা এটা চিন্তা করবো। আর 2 নম্বর হলো যারা ধনী আর এখনো আছেন ওখানে আমাদের প্রবাসী বাংলাদেশী, তাদেরকে আকর্ষণ করা যে আমাদের এখানে বন্ড কিনেন, আমাদের এই সঞ্চয়গুলোকে আপনারা অংশগ্রহণ করেন এবং এটা মেকআপ করেন। তৃতীয়ত, আগে যেটা শুরু করেছিলাম, গ্রামের মানুষের হাতে যদি অর্থ থাকে এবং যায় তাহলে গ্রামে এবং কনজাম্পশন লেভেল অনেক উপরে থাকবে, এবং কনজাম্পশন যদি বেশি থাকে, ভোগ যদি বাড়ে, ডিমান্ডও বাড়বে। ডিমান্ড যদি বাড়ে তাহলে রেমিটেন্সের খাতে যে কমতিটা হবে সেটা অনেকটাই মেকআপ করবো আমরা কৃষির মাধ্যমে, আমরা এমএসএমইর মাধ্যমে আমরা ওই চাহিদাটা মেকআপ করবো। তবে মে মাসে কিন্তু আমাদের রপ্তানি, আমাদের রেমিটেন্স বেড়েছে এবং অনুমান করা হচ্ছে এই বছর গত বছরের চেয়ে অন্তত 10% বেশি রেমিটেন্স বাংলাদেশে আসবে। বাংলাদেশের রেমিটেন্স এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু হবার পর থেকে এবং ব্যাংকিং খাতের সাথে এই মে মাস পর্যন্ত তো আসলো, কিন্তু আগামী বছর তো রেমিটেন্স অনেক কম হবে, আমাদের যা লক্ষ্যমাত্রা তার থেকে রেমিটেন্স কম হবে আগামী বছর। এটা নির্ভর করবে এই যে প্যান্ডেমিকটা এটা কত লম্বা হয়। যদি আগামী 6 মাসের মধ্যে আমরা একটা টিকা পেয়ে যাই তাহলে কিন্তু বাংলাদেশের ইকোনমি এমন জাম্প করবে, যেটা আইএমএফ বলছে যে প্রায় 9% উপরে। তখন আমার আগামী 6টা মাস যদি আমরা বেঁচে থাকতে পারি, আমরা যদি টিকে থাকার বাজেট, আমাদেরকে পুনর্বাসনের বাজেট এবং রিকভারির বাজেটে আমরা পরের 6 মাস আমরা কাজ করব। সুতরাং এখন বেঁচে থাকাটাই হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর জন্য স্বাস্থ্য খাতে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিব এবং সেই চেকটা যেন ঠিক মতো খরচ হয় সেটাও আমরা দেখব। 2 নম্বর, আমরা সোশ্যাল প্রোটেকশন বা যারা গরিব মানুষ, এই যে প্রায় কোটি খানিক মানুষ গরিব হয়ে গেল, তাদের জন্য খাবার, তাদের জন্য নগদ সহায়তা দেব, কৃষিকে বেশি করে গুরুত্ব দেব, এসএমই কে গুরুত্ব দেব। দেখবেন যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এখন তো কোভিড-19 আমরা কতদিন মুখ, আপনি 6 মাসের টিকা আশা করছেন, বা বিজ্ঞানীরা বা চিকিৎসা বিজ্ঞান বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে আগামী 1 বছরেও টিকা আসবে কিনা সেটাও একটা সন্দেহ। এখন পর্যন্ত অনেক বড় বড় রোগের টিকা কিন্তু আমরা পাইনি। ফলে আমাদের এই অর্থনীতি মানে অনেক দিন এরকম চালিয়ে যেতে হবে, সেখানকার ব্যবস্থাপনাটা কি হবে? সেটা যদি নাও আসে, তা আমরা আমাদের এই কোভিড এর সাথে বাঁচবার মতো শিখতে হবে। আমরা কিন্তু ডিজাস্টারস আর গ্রেট এডুকেটার্স। আমি বলবো যে ডিজাস্টার থেকে, দুর্যোগ থেকে আমরা শিখেছি। বাংলাদেশ এক সময় ঘূর্ণিঝড় মোকাবেলা করতে 70-এর ঘূর্ণিঝড়ে কত মানুষ মারা গেছে না, কিন্তু আমরা এখন কিন্তু এই যে কদিন আগে আমফান হয়ে গেল, পৃথিবী প্রশংসা করছে যে কেমন করে বাংলাদেশ চমৎকার ভাবে এত বড় একটি ঘূর্ণিঝড় মোকাবেলা করলো। এই কোভিড এর মধ্যে মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এনে নতুন আশ্রয়স্থান, স্কুল কলেজে তারা জায়গা করে দিল। সুতরাং আমাদের একটা ইনহেরেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ মোকাবেলা করার একটা আত্মশক্তি আমাদের আছে। এই আত্মশক্তিটা আমরা কোভিডও ব্যবহার করব, এবং কোভিড ব্যবহার করার জন্য যে সোশ্যাল ডিস্টেন্সিং দরকার, যে ধরনের চিকিৎসা সুবিধা দরকার, নতুন করে স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দেওয়া দরকার, এগুলো আমরা একসঙ্গে বিশেষ করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যদি করতে থাকি, এবং আবারও বললাম যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে এই যে যাদের জন্য এতক্ষণ আলাপ করলাম তাদেরকে যদি অর্থ দিতে পারি, বাংলাদেশ অন্য 10টি দেশের চেয়ে ভালো করবে, এবং প্রবৃদ্ধির দৌড়ে অন্য 10টি দেশের চেয়ে এবছরও বাংলাদেশ ভালো করবে। কিন্তু আতিউর রহমান, সেই কথা বলেই কিন্তু আমরা জীবন জীবিকার বিতর্কে গিয়ে আমরা জীবনের দিকে না তাকিয়ে এখন জীবিকার দিকে বেশি তাকাচ্ছি বলে কেউ কেউ অভিযোগ করছে, এবং সেই জন্য আমরা আমাদের সাধারণ ছুটি শেষ করে ফেললাম। সীমিতভাবে যেটি চালু করেছি সেটি কোথাও সীমিত থাকছে না। আপনি দেখছেন যে জনপরিবহনে মানুষ গাদাগাদি করে উঠছে, লঞ্চে মানুষ গাদাগাদি করে উঠছে, এমনকি মার্কেটগুলোতে আমরা স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কা দেখছি না। ফলে এই জীবিকার দিকে তাকিয়ে আমরা কি জীবনটাকে বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছি? বা আপনি স্বাস্থ্য ব্যবস্থার কথা বললেন, আগামী বাজেটে স্বাস্থ্য খাতে কত বেশি বাড়াতে পারবেন, এবং যে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা চলছি, আমরা আমাদের জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারবো কিনা এই জীবিকা চালানোর জন্য? আসলে জীবিকা না জীবন, এই বিতর্কে যাওয়াই উচিত না। আমাদের জীবনও দরকার, আমাদের জীবিকাও দরকার।
এরকম একটি জায়গা, এবং এই জায়গাটাতে আমি স্বাস্থ্য খাতের বাজেটে বলবো যে গত বছরেও আমাদের স্বাস্থ্য খাতের বাজেট 1% জিডিপির 1%-এর কম ছিল, 9.9 এর মতো ছিল। আমাদের প্রস্তাব থাকবে যে এটা এই বছর অন্তত দ্বিগুণ করা হোক, 2%-এর মতো আমাদের স্বাস্থ্য খাতের বাজেট হওয়া উচিত। কিন্তু সেই বাজেটটা যেন ঠিক মতো খরচ হয়, স্বচ্ছভাবে খরচ হয়, গুণমানের খরচ হয়, সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে এনজিও এবং ব্যক্তি খাতের যে সমস্ত স্বাস্থ্য সুযোগ আছে তাদেরকেও যুক্ত করে একটা 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 পুরো জাতীয় একটা আমি বলবো যে হেলথ ইকোনমিক রেসপন্স তৈরি করবার মতো মানসিকতা আমাদের থাকতে হবে। ইতিমধ্যেই সরকার পরামর্শ কমিটি করেছে স্বাস্থ্যতে নিয়ে, এই কমিটির সাথে আলাপ করে কখন কোনটা করতে হবে সেটা মেনে, এবং অর্থনৈতিক প্যাকেজটা দুটোকে মিলিয়ে একসঙ্গে করতে হবে। আরেকটা হলো যে স্বাস্থ্য খালি খরচ করলাম কিন্তু যদি মানুষ না খেয়ে মারা যায়, সেই জন্য তাদেরকে আবার সেই তাদের সোশ্যাল প্রোটেকশন দিতে হবে, ওটাও বাড়াতে হবে, এবং সেটাও পরিমাণ অনেকটা দ্বিগুণ করতে হবে বলে আমার মনে হয়। এবং সম্ভব হলে তাদেরকে ক্যাশ ইনসেন্টিভ, যেটা যে ক্যাশ সহায়তা যেটা দিচ্ছে, নগদ সহায়তা আরো বেশি বাড়ানো, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রত্যেকের একটা সেন্ট্রালাইজড ডাটাবেস তৈরি করে। কারণ আমরা 10 টাকার চাল কিনছি, এক দলকে দিচ্ছি, বয়স্ক ভাতা আরেক দলকে দিচ্ছি, এগুলো সবগুলো একসঙ্গে এনে একটা সমন্বিত ব্যবস্থা করতে হবে তৈরি করা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। ধন্যবাদ ডক্টর আতিউর রহমান। আজকে সময় শেষের জন্য আমরা শেষ করছি। আগামীতে নিশ্চয়ই আবারও আলোচনা হবে, বিস্তারিত কথা হবে আপনার সাথে আবারও। দর্শক, উপসংহারে আজকের সমাপ্তি টানছি। এমজিএস গ্রুপ নিবেদিত আজকের মতো শেষ করছি উপসংহার। আগামী শুক্রবার আবারও দেখা হবে নতুন অতিথির সঙ্গে। থাকবেন আপনারাও।